গতদিন পর্যন্ত বেশ কয়েকটা রাউন্ড অফ 16 ম্যাচের কনফার্মেশন আমরা পেয়ে গিয়েছিলাম, যার মধ্যে হাই প্রোফাইল ম্যাচের তালিকায় ব্রাজিল নরওয়ে ম্যাচটা কিন্তু পড়েছিল। তবে তার চেয়েও হাই প্রোফাইল ম্যাচ কি হতে পারে রাউন্ড অফ 16-এ, সেরকম বিষয় কিন্তু ঘটে গেছে, এবং সেটার কারণ গতকালের কিছু ম্যাচের রেজাল্ট। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ড্রিবলিং এর আজকের এপিসোডে কথা বলবো গত রাতের ম্যাচগুলো নিয়ে, এবং সেই সাথে আজ রাতে কি হতে চলেছে, আর্জেন্টিনা আবারও মাঠে নামবে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা করব আমরা। আশা করি আলোচনাটা শুনবেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ বিন পারভেজ, এবং আজকে পেয়েছি ফুটবল অ্যানালিস্ট, কন্টেন্ট ক্রিয়েটর এবং খুবই ভালো গান নিশাত আহমেদ জিশান। থ্যাঙ্কস আ লট ভাই ফর দ্য ইন্ট্রোডাকশন। আমার ভালো লাগছে যে এরকম একটা মোমেন্টে আপনাকে পাওয়া গেছে, কারণ আবারও ঘুরে ফিরে সেই পর্তুগালের রিভিউ আর আর্জেন্টিনার প্রিভিউ এপিসোডটা। সো ফ্রাইডে সবাই ছুটি কাটাচ্ছেন, আমাদেরও সেটা করার কথা, বাট আমরা আসলে এইভাবেই বোধহয় ছুটি কাটাতে পছন্দ করি। অফকোর্স বেশি পছন্দ করব, যার সাথে কথা বলতে, খেলা নিয়ে কথা বলতে বেশি ভালো লাগে। অফকোর্স আই হ্যাভ অলওয়েজ চেরিশড দ্যাট, সো সেই জিনিসটা সবসময় কিন্তু ভালো লাগে। তো ভালো লাগার কথা যেহেতু চলে আসলো, স্পেনের খেলা কতটা ভালো লাগলো? স্পেন অস্ট্রিয়া ম্যাচটা কিন্তু সবাই বলছিলেন যে খুব টাফ হতে পারে, অস্ট্রিয়া গেগেন প্রেসিং টিম, রালফ রাগনিক, অনেক হাইপ, অনেক কিছু। দিন শেষে শুধু স্কোরটা আপনারা সবাই জানেন, তারপরেও মেনশন করি, ইটস এ 3-0। মানে কতটা ডমিনেটিং 3-0 ছিল। আমরা বলতে পারি এটা পুরো একটা ক্লিন সুইপ। আসলে রালফ রাগনিক, গেগেন প্রেসিং এন্ড স্টাফ লাইক দ্যাট, আসলে এই বিশ্বকাপে আবারও এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে মানে একটা শিক্ষক যিনি কিনা আপনাকে খুবই ভালো মতো একটা থিওরি উনি বের করতে পারছেন, একটা থিওরি আবিষ্কারক যে সেই থিওরিটাকে ঠিকঠাক মতো আপনাকে শিখাতে পারবেন, নট নেসেসারিলি। আমরা এই বিশ্বকাপে এই জিনিসটা অনেক ভালো মতো দেখলাম। লেটস টক অ্যাবাউট মার্সেলো বিয়েলসা, let's talk about this Ralph Rangnick, and of course let's talk about the Julian Nagelsmann. প্রত্যেকেই কিন্তু ফুটবল খেলাটাকে নিয়ে অনেক গভীরভাবে কিন্তু চিন্তা করেন, অনেক ভালো মতো ভাবেন, এবং অনেক মানে ইনোভেটিভ চিন্তা ভাবনা কিন্তু তাদের এই খেলানোর স্টাইল থেকে কিন্তু আমরা দেখতে পাই। তার মানে তাদের ওই রকম থিওরি আবিষ্কার করার সামর্থ্য কিন্তু রয়েছে। কিন্তু ওই যে থিওরিটা তিনি আবিষ্কার করছেন, সেই জিনিসটা তিনি কতটুকু তার ছাত্রদের মধ্যে ইনস্টিল করতে পারছেন, কতটুকু উনি শেখাতে পারছেন, এটাতেই কিন্তু একটা কোচের সবচেয়ে বড় সাফল্য কিন্তু নিহিত। আমি কিন্তু অনেক কিছু জানি, কিন্তু আমি অ্যাট দি এন্ড অফ দ্য ডে অ্যাজ আ টিচার আমি ওই জিনিসটা আমার শিক্ষককে মানে আমার ছাত্রকে শেখাতে পারলাম না, তাহলে কিন্তু আমি শিক্ষক হিসাবে বা টিচার হিসাবে সেভাবে কিন্তু সফল হতে পারবো না। আমরা কিন্তু মার্সেলো বিয়েলসার গোটা ক্যারিয়ারে এই জিনিসটা কিন্তু দেখেছি যে সবাই জানে যে এই লোকটা কিন্তু অনেক কিছু জানে, জিনিয়াস, অনেক জিনিয়াস। সে সারাদিন খাইতে উঠতে বসতে সব সময় কিন্তু ফুটবল নিয়ে ভাবছে, নতুন করে কিভাবে গেমটাকে রেভলিউশনাইজ করা যায়, মানে সে কিন্তু সবসময় এই জিনিসটা নিয়ে চিন্তা করছে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা দেখছি উনি উনার এই আইডিয়াগুলা ছাত্রদের মাঝখানে সেভাবে ইনস্টিল করতে পারছেন না। 2002 বিশ্বকাপে আমরা কিন্তু দেখেছিলাম আর্জেন্টিনা এত দুর্দান্ত একটা টিম, যারা কোয়ালিফায়ারে সব কিছু ভেঙে চুরে দিয়ে ফার্স্ট হয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছিল। বাতিস্তুতা ছিল, ক্রেসপো ছিল, ভেরন ছিল, এরকম কত দুর্দান্ত খেলোয়াড় তারা কিন্তু নিয়ে গেল। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা কি দেখলাম? অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা দেখলাম তারা 1-0 গোলের জয় বের করে নিয়ে আসতে তাদের ঘাম ঝরে যাচ্ছিল। শেষমেশ তারা ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু বাদ নেয়। সেম জিনিসটা আমরা এই বিশ্বকাপেও দেখলাম। এই যে মার্সেলো বিয়েলসা 24 বছর পরে উনি কিন্তু এই বিশ্বমঞ্চে আসলেন, আমরা কি দেখলাম? তার টিমের খেলা অনেক ছন্ন ছাড়া, তার খেলোয়াড়েরা উনি কি বলতে চাচ্ছেন, উনি কি এক্সপ্রেস করতে চাচ্ছেন, সেই জিনিসটা কেউ জানে না, বুঝতেছে না। মানে শেষমেশ তো ভালভার্দের মতো খেলোয়াড় ওপেনলি তো বললোই যে না, আমি আসলে এত কিছু নিতে পারছি না, অ্যাবজর্ভ আমি করতে পারছি না, উই নিড আ প্রপার প্ল্যান, সিম্পল প্ল্যান, যেটাতে আমরা জাস্ট ম্যাচটা জিততে পারি। এই ধরনের জিনিসই কিন্তু রালফ র্যাংনিকের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমরা সব সময় কিন্তু শুনে আসছি যে ইউর্গেন ক্লপের মতো কোচ, টমাস টুখেলের মতো কোচ নাকি তার কাছ থেকে ইন্সপায়ার্ড। ফাইন, কিন্তু সেটা সে কিন্তু হইতেই পারে, বাট
আমরা তার যে সাম্প্রতিক মানে কিছু কিছু জব আমরা যদি দেখি মানে সে কি সাকসেসফুল আই ডোন্ট নো। আপনি আমার থেকে কিন্তু ভাই ভালো বলতে পারবেন অফ কোর্স। একটা পার্টিকুলার জায়গা, একটা particular জায়গাতে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড তার প্রথম যেই স্পিচটা ছিল, তিনি যখন এসে প্রেসকে প্রথমবার মিট করলেন অ্যাজ দ্য নিউ ম্যানেজার অফ ম্যান ইউনাইটেড ইন্টারিম, তার ওই 20 মিনিটের প্রেস কনফারেন্সের পর আমাদের সবার মোটামুটি মাথা ঘুরে গেছে যে কত কি জানে লোকটা, what a genius, exactly. যেভাবে বলতেছে ব্যাপারটা, সেটা যদি অ্যাকচুয়ালি মাঠে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে তো ইউনাইটেডের চেয়ে বেটার মানে দল আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই, প্রেসিং টিম আর হবেই না। তারপর তো রেজাল্ট দেখলাম, প্রথম একটা ম্যাচ, তার ফার্স্ট ম্যাচ ছিল ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে, ওই ম্যাচটা ইউনাইটেড 1-0 গোলে জেতে, এবং প্রথম 30 মিনিট ইউনাইটেডকে খুব ভিন্ন মনে হচ্ছিল, যে এনার্জি প্রেস মানে কিছু একটা ভিন্ন ঘটছে, একটা প্যাটার্ন বোঝা যায়। 30 মিনিটের পর যখন প্লেয়াররা টায়ার্ড হয়ে গেলেন, তারপর থেকে খেলার পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, পুরো অবস্থা অন্যরকম হয়ে গেল। 1-0 গোলে জিতলো, বাট বোঝা গেল যে এটা আসলে মাত্র 30 মিনিট লাস্ট করছে তার এই প্ল্যানটা, ইন্টেন্সিটি নিয়ে। তারপর থেকে একটা হিউজ ডাউনফল, এবং শেষ পর্যন্ত তো র্যাংনিক ওই সিজন শেষের পরে আর এই চাকরিতেই আর থাকতে পারলেন না। সো এইটা হচ্ছে ইউনাইটেডে তার স্টিন্ট, বোঝাই যাচ্ছে যে সেম জিনিসটা কিন্তু আমরা অস্ট্রিয়ার ক্ষেত্রেও দেখছি, যে অস্ট্রিয়া কিন্তু আর্জেন্টিনার সঙ্গে একই এতে ছিল। তো আমরা কিন্তু দেখলাম যে আর্জেন্টিনার সঙ্গে যখন ম্যাচ হলো, সবাই এটা নিয়ে কিন্তু অনেক বেশি কথা বলছে যে না, যে রালফ র্যাংনিকের টিম অনেক বেশি গেগেন প্রেসিং করেন, স্টাফ লাইক দ্যাট, অনেক বেশি প্রেস করে ফাটায় ফেলবে। আমরা কি দেখলাম, গ্রুপ স্টেজে অস্ট্রিয়ার 3টা ম্যাচে কিন্তু আমরা সেরকম কোনো প্রেসিংই দেখলাম না। আমি জানি না তাদের মধ্যে কি হয়েছে বা না হয়েছে, দেয়ার ইজ সামথিং মিসিং, অ্যান্ড দ্যাট ইজ দ্যাট পার্টিকুলার প্রেসিং। তারা প্রেসিংটা ঠিকঠাক মতো করতে পারছে না। যে এত প্রেসিং নিয়ে আমরা যে মানে তাদের কাছ থেকে কথাবার্তা শুনছি, কি হলো গত রাত্রের ম্যাচেও সেম জিনিসটাই কিন্তু দেখলাম। অফকোর্স আমাকে স্পেনকে নিয়ে একটু কথা বলতেই হবে। স্পেনের যেরকম খেলা আমরা দেখলাম, আমি এই শোতেই লাস্ট পর্বে যখন এসেছিলাম, আমরা কিন্তু স্পেন নিয়ে একটা এক্সটেন্সিভ ডিসকাশন আমরা কিন্তু করেছিলাম। সেখানে বলেছিলাম যে স্পেনের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়, সবচেয়ে মেইন খেলোয়াড় হলো গিয়ে লামিন ইয়ামাল। তাকে ম্যাক্সিমাইজ করার জন্য ট্যাকটিক্স বের করতে হবে স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তেকে। সো আই ওয়াজ হ্যাপি টু সি দ্যাট হি এক্স্যাক্টলি ডিড দ্যাট। সেটা রাইট ব্যাকের ক্ষেত্রে হোক বা মিডফিল্ডে দানি অলমোকে ইন্টিগ্রেট করার মাধ্যমে হোক, তিনি কিন্তু সেই কাজটা করেছেন। সো ওইটা করার কারণে যে জিনিসটা হয়েছে, আমরা কিন্তু দেখলাম যে স্পেনের খেলার স্টাইল অ্যাজ মানে কালেকটিভ ফোর্স অনেক ইমপ্রুভ কিন্তু করেছে। বাট একটা জিনিস বলতে হবে, যে লামিনের জন্য উনি এত কিছু চেঞ্জ করছেন, ওই লামিন কিন্তু এই ম্যাচটাতে আমার কাছে মনে হয়েছে নিষ্প্রভ ছিলেন, অত কিন্তু ভালো খেলতে পারেননি হয়তো। বাট এই যে স্পেনের যে স্ট্রাকচার, কালেকটিভ যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা একদম 10 ফোল্ডস ইমপ্রুভ করেছে, এবং সে কারণে অস্ট্রিয়ার আরও কোনো জবাব কিন্তু ছিল না তাদের। আমরা বিল্ড আপের কথা যদি আমরা বলি, বা প্রেসিং বা এভরিথিং, তারা একদম ছন্নছাড়া ছিল। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে স্পেনের এগেনস্টে অস্ট্রিয়া জিতবে এটা এক্সপেক্টও কিন্তু আমরা করিনি। অ্যান্ড এই স্পেন যেহেতু আরও বেশি ইমপ্রুভড একটা স্পেন, সেই জিনিসটাও আমরা দেখলাম। এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে স্পেন যে পরবর্তী রাউন্ডে গেল, যোগ্যতর দল হয়েই তারা গিয়েছে। আমরা গোলগুলো নিয়ে যদি একটু যাই, যে আসলে যেই ধরনের গোল হয়েছে, মাইনাস ফ্রম জাস্ট আউটসাইড দ্য বক্স, খুবই ইজি ট্যাপ ইন অপরচুনিটিস, বা চমৎকার একটা ক্রস বক্সের ভিতরে, খুবই ইজি একটা রানিং হেডার অপরচুনিটি। তো এই ধরনের চান্স ক্রিয়েশন, এগুলো তো একদম শিওর শর্ট গোলের সম্ভাবনা থেকে আসা। ইটস নট লাইক যে একটা খুবই ম্যাজিক্যাল গোল, এক্সজি কম কিন্তু ইনক্রেডিবল কোনো গোল, ব্যাপারটা এরকম না। ইটস ওয়েল সেট আপ, ওয়েল থট অফ, এবং অস্ট্রিয়া তারা তাদের শেপে থাকার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে, পারছে না। পার্টিকুলারলি কিছু প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আমি একটু ডিটেলে জানতে চাচ্ছি। কুকুরেয়া, মানে হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট হিম? মানে ইজ হি আ মোর ইন্সপায়ার্ড প্লেয়ার? গতকাল কিন্তু মনে হচ্ছিল যে হি ওয়াজ out there to prove a point. He is inspired, এবং এটার পেছনে যতটা না জাতীয় দলের ভূমিকা আছে, তার থেকে বেশি ভূমিকা আছে মনে হয় তার মানে ক্লাবের। বিকজ সম্প্রতি উনি ক্লাব চেঞ্জ করে জোজে মরিনিওর রিয়াল মাদ্রিদে উনি গিয়েছেন। সো ওই জিনিসটা অফকোর্স একটা কিন্তু ওই পজিটিভ
ফোর্স হয়ে কাজ করছে কিন্তু তার ক্ষেত্রে। অ্যান্ড এক্ষেত্রে কুকুরেয়া যে কালকে ভালো খেলেছেন এটার পেছনে কিন্তু লুই দে লা ফুয়েন্তেরও একটা ইম্প্যাক্ট আছে। আমরা স্পেনের প্রথম একটা দুইটা ম্যাচ আমরা যদি দেখি, আমরা কি দেখেছিলাম যে স্পেনের পায়ে যখন বল থাকে তারা যখন আক্রমণে যায় তখন কুকুরেয়াকে একটা সিউডো লেফট উইঙ্গারের কিন্তু ভূমিকা দেওয়া কিন্তু হচ্ছিল। সে লেফট ব্যাকে থাকছিল না, সে একদম সামনে কিন্তু চলে যাচ্ছিল এবং পেছন থেকে স্পেনের যারা মিডফিল্ডার ছিলেন, কখনো পেদ্রি বা কখনো রদ্রি, তারা কিন্তু অলওয়েজ ওই ডিফেন্সের পেছনের জায়গাটা কুকুরেয়া কখন এক্সপ্লয়েট করে ঢুকে যাবেন ওইটার উপরে ডিপেন্ড করে বল দেওয়ার কিন্তু চেষ্টা করছিলেন। আমার দৃষ্টিতে ওই ট্যাকটিক্সটা অত বেশি ফ্রুটফুল কখনোই ছিল না। আমার কাছে সবসময় কিন্তু মনে হয়েছে যে কুকুরেয়াকে, এমনিতে আমার কাছে মনে হয় কুকুরেয়া ইজ আ ভেরি ডিফেন্সিভলি লিমিটেড একটা প্লেয়ার, কিন্তু তাও তার কিছু কিছু আছে, মানে গুণ আছে, সেগুলো যদি আপনি ঠিক মতো ইউজ করতে পারেন দেন হি ক্যান বি অ্যান অ্যাসেট। সে কিন্তু একদম ওই ডিফেন্সের ওই ডিপ যেসব সেকশনগুলো আছে একদম আর কি পেছন থেকে বল ক্যারি করে হোক বা বক্স ক্রাশিং এর জিনিসটা সে কিন্তু ভালো করতে পারে। পেছন থেকে দৌড়ে সে হুট করে আর কি ব্লাইন্ড সাইডের অবস্থায় সে আর কি ঢুকে গেল, ওই কাজগুলো সে কিন্তু ভালো মতো করতে পারে। সো ওই জিনিসটাই আমরা অস্ট্রিয়ার এগেনস্টে এই ম্যাচে কিন্তু দেখলাম যে তাকে আর ওই লেফট উইং এর ওই রোলে আমরা দেখছি না। ওই জায়গাতে খেলার জন্য অ্যালেক্স বায়েনা কিন্তু চলে এসেছেন। অ্যালেক্স বায়েনা এই ম্যাচে অসাধারণ খেলেছেন এবং হি কাইন্ড অফ প্লেড লাইক লেফট সাইডেড মিডফিল্ডার যে কিনা লেফট উইংয়েও খেলতে পারেন। আমরা স্পেনের হয়ে এই ধরনের কিন্তু ভূমিকাতে আগে দেখতাম আপনার ইনিয়েস্তা খেলতেন, হ্যাঁ, সে কিন্তু মিডফিল্ডার, কিন্তু সে লেফট থেকে অপারেট করতো কিন্তু মাঝখানে চলে আসতো, হাফ স্পেসে কিন্তু চলে আসতো। বা সে লিভারপুলের হয়ে যখন ফিলিপ্পে কুতিনিও যখন খেলতেন, আমরা দেখছি দ্যাট হি ইজ আ নমিনাল লেফট উইঙ্গার, কিন্তু সেও কিন্তু ড্রিফট করে মাঝখানে সে কিন্তু চলে আসছে। সো ওরকম একটা ভূমিকায় কালকে আমরা কিন্তু অ্যালেক্স বায়ানাকে দেখলাম এবং সেই ভূমিকাতে তিনি যখন খেললেন তার সাথে কুকুরেয়ার ওই কানেকশনটা কিন্তু ভালো আপনার হচ্ছিল, যে অ্যালেক্স বায়ানা যখনই মাঝখানে চলে আসবেন কুকুরেয়া কখন সামনের দিকে মানে চলে যাবেন অ্যাজ অ্যান আন্ডারল্যাপার। এবং এই জিনিসটা আই গেস একটু ফোকাস করা দরকার। কুকুরেয়া ওয়াজ নেভার আ গুড ওভারল্যাপার, যে একদম সাইড লাইন দিয়ে দৌড়ায় গিয়ে সে একটা দিয়ে আসলো, ওইরকম সে কখনোই ছিল না। সো এক্ষেত্রে কুকুরেয়ার যে ফর্মের আমরা একটু ইমপ্রুভমেন্ট দেখছি, আমার মনে হয় দ্যাট ইজ অল বিকজ অফ লুই দে লা ফুয়েন্তে। পজিশনাল কিছু ডিটেল চেঞ্জ যেটার কারণে আসলে কুকুরেও সাকসেস পাচ্ছেন। খুবই ইন্টারেস্টিং বিষয়টা, কারণ আমরা এই ম্যাচটার প্রিভিউতে অনেক সময় অনেককে বলতে শুনছিলাম যে ওয়াচ আউট ফর দ্য রাইট সাইড ফ্রম স্পেন, তারা সেখান থেকে আক্রমণগুলো করবে, বাট ইভেনলি যে ব্যালেন্স আউট হচ্ছে, ইনফ্যাক্ট প্রথম দুটো গোলি যে আসলে ফ্রম দ্য লেফট এসেছে সার্ভিসটা, সেটাও কিন্তু একটা অ্যামেজিং ব্যাপার যে স্পেন আর স্টার্টিং টু হ্যাভ দ্য ব্যালেন্স ফ্রম বোথ এন্ডস। সো এটা আসলে প্রতিপক্ষের জন্য অনেক বড় ঝামেলা। তো স্পেন তো 3-0 জিতে গেল, অস্ট্রিয়া ছিটকে গেল, রালফ রাগনিকের টিম আর নেই এই ওয়ার্ল্ড কাপে। স্পেন রাউন্ড অফ 16-এ গিয়ে তারা অপেক্ষা করছিল তাদের এগেনস্টে কে খেলবে। তো সেই ম্যাচটা হয়েছে আবার পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার, একটা ইউরোপিয়ান হেভিওয়েটদের ব্যাটল বলা যায়। পর্তুগালকে অনেকে অবশ্য হেভিওয়েট মানতে চান না, বলেন যে তাদের নাকি লেগেসি নেই ওয়ার্ল্ড কাপ, বাট অফকোর্স দে ওয়ার ইন পেন এন্ড পেপার ওয়ান অফ দ্য ফেভারিটস এবার ওয়ার্ল্ড কাপ শুরুর আগে। সো ক্রোয়েশিয়া, তাদের একটা ক্রেডেনশিয়াল আছে, তারা সবসময় তাদের যা ওয়েট আছে সেটাকে পাঞ্চ করে দেয়, পাঞ্চ অফ দেয়ার ওয়েট, দে ওভার পারফর্ম অনেক সময় অনেকে বলছেন। সো ওই ক্রোয়েশিয়াটা উইথ আ ফিউ প্লেয়ার্স যারা আসলে তাদের একেবারেই ক্যারিয়ারের শেষ ভাগে চলে এসেছেন, CR7 ভার্সেস মডরিচ, অনেক টকড অ্যাবাউট হচ্ছিল ওই বিষয়টা। ম্যাচ শুরুর পর থেকে আসলে আমরা কি দেখলাম, মানে হোয়াট ভার্সন অফ পর্তুগাল ডিড উই ওয়াচ, আর ক্রোয়েশিয়াই বা কি খেলেছে, আমরা যদি ওভারঅল একটা অ্যাসেসমেন্ট নিই? আমরা যদি ম্যাচের আগে থেকে দেখি দুই দলের স্কোয়াড বা একাদশ দেখে, তাহলে ইট ওয়াজ অবভিয়াস দ্যাট দিস ম্যাচ ইজ গোয়িং টু বি আ ব্যাটল অফ দ্য মিডফিল্ড। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পর্তুগালের যেরকম মিডফিল্ডাররা আছেন এটা সবাই জানি, আর নতুন করে নাম আমি বললাম না। সেম ক্যান বি সেড ফর ক্রোয়েশিয়া অ্যাজ ওয়েল। এবং সেটা কিন্তু আজকের ব্যাপার না, আমরা সেই 2014-2018 সাল থেকে কিন্তু দেখে আসছি ক্রোয়েশিয়ার এই টিমটা একই কোচের আন্ডারে খেলছে এবং তাদের সবচেয়ে স্ট্রেংথের জায়গাটা কিন্তু মিডফিল্ড। সো এই ম্যাচে ওইরকমই একটা অ্যাসপেক্ট আমরা এক্সপেক্ট কিন্তু করছিলাম, যে
ইট উইল বি আ ব্যাটল অফ দ্য মিডফিল্ড। এবং আমাদের অনেকে হয়তো বা ওই জিনিসটা এক্সপেক্ট করছিলাম, যেহেতু পর্তুগালের টিমের মিডফিল্ডাররা অনেক ফর্মে আছেন, তাদের কিন্তু বয়স কম্পারেটিভলি কম। সো আমরা হয়তো বা এক্সপেক্ট করছিলাম যে পর্তুগালের মিডফিল্ড হয়তো বা ক্রোয়েশিয়ার মিডফিল্ডকে অনেক বেশি বড় ব্যবধানে হয়তো বা আপনার বিট করতে পারবে বা ডমিনেট করতে পারবে। আমরা কিন্তু সেটা দেখলাম না। এইটা আমার কাছে একটু কষ্টকর বলেই মনে হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ সোলি বিকজ অফ দেয়ার কোচ রবার্তো মার্তিনেজ। আমার কাছে এখনো মনে হচ্ছে যে উনি রাউন্ড অফ 16-এ চলে গেলেও উনি ঠিক ভালো মতো জানেন না তার মিডফিল্ডকে কিভাবে ইউজ করতে হবে। ব্রুনো ফার্নান্দেসকে কেমনে ইউজ করতে হবে উনি জানে না। জাও নেভেস, ভিতিনিয়া, a plethora of midfielders, and he's clueless about his midfield. আজকে যেরকম একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমার কাছে খুবই আশ্চর্য লাগলো। হয়তো পর্তুগাল জিতেছে দেখে এই জিনিসটা নিয়ে অনেক বেশি কথা হয়তো বা হবে না, বা হলেও জিনিসটাকে হয়তো বা একটা পজিটিভলি দেখা হবে। আজকে ক্রিস্টিয়ানো রোনালদোকে কাইন্ড অফ খেলানো হইলো একটা ফলস নাইন একটা রোলে। এই জিনিসটা আমি 2026 সালে এসে দেখব আমি এক্সপেক্ট করি নাই। আসলে আমরা ক্রিস্টিয়ানোকে অনেকগুলা রোলেই কিন্তু দেখেছি, রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, স্ট্রাইকার, নাম্বার 9, এভরিথিং, বাট নেভার আ ফলস নাইন। ফলস নাইন ওয়াজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মেসি, হিজ গ্রেট আর্চ নেমেসিস। কিন্তু আজকে আমরা দেখলাম রবার্টো মার্তিনেজের কি চিন্তা হইলো আমি জানি না আসলে ভাই। এই 2026-এ এসে রোনালদো এমনিতেও কিন্তু অনেক বেশি লিমিটেড একজন খেলোয়াড় হয়ে গিয়েছেন। সো তাকে অত বেশি ট্যাকটিক্যাল বার্ডেন দেওয়ার অর্থ কি হলো? আমরা দেখলাম যে সামনে খেলছিলেন ক্রিস্টিয়ানো, তার পেছনে সাপোর্ট স্ট্রাইকারের জায়গায় খেলছিলেন ব্রুনো ফার্নান্ডেজ। তো খেলা যখন স্টার্ট হলো, ক্রিস্টিয়ানোকে বলা হচ্ছিল যে তুমি একটু ড্রব্যাক করো, সামনে যে স্পেসটা আছে ওইটা যেন পেছন থেকে এক্সপ্লয়েট করে ফার্নান্ডেজ। দিস ইজ নট how you use either of Cristiano Ronaldo or Bruno ফার্নান্দেস। আসলে আমি জানি না, অ্যান্ড এইটা করার কারণে যে হয়েছে যে পর্তুগালের মিডফিল্ডও অনেক বেশি ডিসব্যালেন্সড হয়ে গিয়েছে। কিন্তু পর্তুগালের মিডফিল্ডের এগেনস্টে স্পেশালি আজকে তো মানে লুকা মডরিচের শেষ ম্যাচ হয়ে গেল দেখে অনেকে মানে দেখলাম একটু কষ্ট পাচ্ছেন, এবং সেটা পাওয়াটাই স্বাভাবিক। বাট আমার কাছে মনে হয় আরেকজন মিডফিল্ডারের নাম এখানে বলা অবশ্যই উচিত, খুব সম্ভবত তিনিও আজকে শেষ ম্যাচ খেলে ফেললেন বিশ্বকাপে, অ্যান্ড দ্যাট ইজ মাতেও কোভাসিচ। এত দুর্দান্ত খেলেছেন আজকে পুরো ম্যাচে, স্পেশালি সেকেন্ড হাফে তিনি যেভাবে একাই পর্তুগালের মিডফিল্ডকে ডমিনেট করলেন, ভিতিনিয়া থেকে শুরু করে জাও নেভেস, ব্রুনো ফার্নান্ডেস, কারোর কিন্তু তাকে ঠেকানোর সামর্থ্য ছিল না। সেটা পাসিং এর ক্ষেত্রে হোক, বল ক্যারিং এর ক্ষেত্রে হোক, সামনে গিয়ে কোনো কিছু একটা ক্রিয়েট করার ক্ষেত্রে হোক, শুট করার ক্ষেত্রে হোক, হি ওয়াজ এভরিওয়্যার। সো এই জিনিসটা অনেক স্যাড যে মাতেও কোভাচিচের মতো, সেও কিন্তু বয়স্ক খেলোয়াড়, কোভাসিচ, মডরিচ এই বয়সে এসেও যদি পর্তুগালের ইনফর্ম একটা মিডফিল্ডের সাথে এভাবে ছেলে খেলা করে, তাহলে কিন্তু আমার মনে হয় সামনের রাউন্ডের আগে পর্তুগালের একটা অনেক বড় চিন্তার একটা সাবজেক্ট কিন্তু রয়েছে। অ্যান্ড যে জিনিসটা বললাম, ক্রিস্টিয়ানো ইজ নেভার আ ফলস নাইন, ডোন্ট এভার এক্সপেরিমেন্ট দ্যাট, ইট লুকস অড। সেও কিন্তু নামতে পারতেছে না। ফলস নাইনে একটা মানুষকে কখন খেলায়? যার মানে বল পায় অনেক বেশি দক্ষতা আছে। ক্রিস্টিয়ানোর এই 41 বছর বয়সে এসে বল পায় ওরকম দক্ষতা নাই, এটা সেও জানে। সো তাকে এত ট্যাকটিক্যাল বার্ডেন দেওয়ার কোনো দরকার নাই। ব্রুনো ফার্নান্ডেজ ইজ দ্য প্রাইমারি ক্রিয়েটার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়েটার অফ ইউর টিম, সো ইউজ হিম ইন দ্যাট ওয়ে। এইভাবে যে খেলোয়াড় যেই রোলের না, তাকে সেভাবে খেলানোর কোনো অর্থ নাই। এবং এইরকম যদি চলতে থাকে, আই হার্ডলি ডাউট পর্তুগাল এর থেকে বেশি আগাইতে পারবে আসলে। হ্যাঁ, এরপর তো স্পেন, সো এই ম্যাচটাই আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হতে পারে। বাট একটু যদি ম্যাচের ভেতরের গোলগুলোতে আসি, দ্য মোমেন্টস দ্যাট ম্যাটার্ড ইন টার্মস অফ দ্য স্কোর লাইন, অফকোর্স পর্তুগাল আগে গোল কনসিড করে, এবং ক্রোয়েশিয়ার সেই গোলের পরে মনে হচ্ছিল যে না, মানে কি তেমন কিছু হচ্ছে না। এন্ড দেন সাডেনলি 4টা চেঞ্জ নিয়ে আসলেন রবার্টো মার্টিনেজ। তিনি ব্রুনোকে বেঞ্চ করে দিলেন, ক্যান্সেলোকে চেঞ্জ করলেন, মানে অনেক কিছু করে তারপর আবার দেখলেন যে না, গনজালো রামোস রোনাল্ডোকে একসঙ্গে খেলাচ্ছে, বাট মিডফিল্ডে কোনো কন্ট্রোলই নাই, সো রুবেন নেভেসকে নামাতে হবে। তো নামানোর পরে তিনি খেলা শুরু করলেন, রোনালদো চলে গেলেন বেঞ্চে। সামহাও বাই হুক অর বাই ক্রুক পর্তুগাল ম্যানেজ টু গেট দ্য উইনার। আর তারপর তো একটা খুবই
হেয়ার টাচিং মোমেন্ট টাচিং মোমেন্ট ছিল, আমি জানি না আসলে। ওই পর্তুগালের ক্ষেত্রেই সবসময় কিন্তু এরকম হয় যে আপনার হেয়ার টাচিং মোমেন্ট, জার্সি টাচিং মোমেন্ট। গত ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু দেখছিলাম যে ব্রুনো ফার্নান্ডেজ একটা গোল করছেন, তো ক্রিস্টিয়ানোর এতে লেগে হয়ে গেল আর কি। বাট আমার কাছে মনে হয় পর্তুগালের ম্যাচ নিয়ে ডিসকাশন করার জন্য আরেকটা খেলোয়াড়ের নাম যদি না নিই তাহলে সেটা পাপ হয়ে যায় কাইন্ড অফ, দ্যাট ইজ রাফায়েল লিয়াও। হি ইজ আউটস্ট্যান্ডিং, মানে সে এত ভালো খেলবে এটা এক্সপেক্ট করি নাই। গত ম্যাচেও সে শেষ দিকে নেমে কিছু সময় খেলেছিলেন, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। আজকেও আমরা দেখলাম দ্যাট হি ওয়াজ ভেরি গুড। আজকে কিন্তু রবার্টো মার্টিনেজ 4-2-3-1 ফরমেশনে অনেকটা উইং বেসড খেলার চেষ্টা করেছিলেন। তার যে সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা মিডফিল্ডকে তিনি সেভাবে ইউজ করেন নাই। দুইটা উইঙ্গারকে খেলেছিলেন, দুইজনের মধ্যে একজন ছিলেন কিন্তু লেয়াও। অ্যান্ড আমরা যদি লেয়াও সম্বন্ধে বলি, সে কিন্তু অত বেশি ডিফেন্সিভলি দলকে কখনো সাহায্য করে না। হি ইজ অলওয়েজ মেভরিক। সো আজকে তার খেলার মধ্যে ওই জিনিসটা কিন্তু আমরা দেখলাম যে দ্য ওয়ে হি ওয়াজ ক্যারিং দ্য বল, যেভাবে সে একাই লেফট সাইডের মানে আক্রমণটাকে একাই সে যেভাবে মানে করতেছিল, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ইমপ্রেসিভ। অ্যান্ড হি ইজ শিওরলি দ্য এক্স ফ্যাক্টর অফ দিস টিম রাইট নাও। রাফায়েল লিয়াও হ্যাড এ গ্রেট গেম, এবং অনেকেই খুশি হচ্ছিলেন যে রাফায়েল লিয়াও স্টার্ট করছেন অন্তত। মানে প্রবাবলি ইনজুরি থেকে ফিরে আসার পর ফিটনেস রিলেটেড ব্যাপারেই হয়তো তাকে স্টার্ট করানো হচ্ছিল না, বাট গুড টু সি হিম স্টার্ট। অন্তত জোয়াও ফিলিক্স রোনালদোর যে পার্টনারশিপটা ইট ওয়াজ নট ওয়ার্কিং এনিওয়ে, সেটাকে অ্যাটলিস্ট ভাঙা গিয়েছে। ইন এনি কেস পর্তুগাল তারা কিন্তু রাউন্ড অফ 16-এ চলে গেছে, এবং তাদের প্রতিপক্ষ স্পেন। কথা বলা শুরু করলে আসলে এই ম্যাচ নিয়ে শেষ হবে না। সো লেটস মুভ অন টু দ্য ম্যাচ যেটা ইমিডিয়েট সামনে আছে, যেটা নিয়ে আসলে বাংলাদেশের মানুষের অনেক বেশি এক্সাইটমেন্ট কিংবা অনেক বেশি তাদের চাওয়া পাওয়া আছে। সেটা হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ। প্রতিপক্ষ হচ্ছে কেপ ভার্দে। প্লেন এন্ড সিম্পলই তো হওয়ার কথা নাকি? মানে অনেকে তো ভাবছেন যে কেপ ভার্দেও নাকি আর্জেন্টিনাকে স্টান করে দিতে পারে, মানে সেটা হওয়ার সম্ভাবনা কতটুকু? আসলে কেপ ভার্দের খেলা তো এই বিশ্বকাপে আমরা দেখছি, আমরা যতই ঠাট্টা মশকরা মানে করি না কেন যে আর্জেন্টিনা অনেক সহজ একটা পেয়েছেন স্টাফ লাইক দ্যাট, এই জিনিসটা মাথায় রাখতে হবে কেপ ভার্দে এখনো কিন্তু একটা ম্যাচ হারে নাই। এটা আমরা অনেকে মানে জানি নিশ্চয়ই, হয়তো বা সেই জিনিসটা অ্যাকনলেজ করতে চাই না। তার যে মানে গ্রুপটা ছিল সেখানে স্পেন ছিল, সেখানে কিন্তু মার্সেলো বিয়েলসার তো উরুগুয়েও কিন্তু ছিল। সো তাদের মতো দল কেপ ভার্দেকে কিন্তু হারাতে পারে নাই। হ্যাঁ, আর্জেন্টিনার জেতার সম্ভাবনা 99%, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চেই কিন্তু ওই 1%-এর যে ঝলকটা সেটা কিন্তু আমরা দেখি। 2002 বিশ্বকাপে কে এক্সপেক্ট করছিল রেইনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফ্রান্সকে সেনেগাল এভাবে হারিয়ে দিবে? কেউ কিন্তু এক্সপেক্ট করে নাই। সো ওই ধরনের ঝলক, ওই ধরনের চমক কিন্তু এই সকল বিশ্বমঞ্চেই দেখা যায়। কেপ ভার্দে নিঃসন্দেহে গত 3 ম্যাচের মতো এই ম্যাচেও অনেক বেশি লো ব্লকে খেলবে, আমরা জানি। চোখ নাক মুখ বন্ধ করে মানে আর কি ডিফেন্স করার যেই এটা ইচ্ছাটা বা ক্ষমতাটা সেটা তাদের আছে, আমরা দেখেছি কিন্তু স্পেনের এগেনস্টে এমনকি তারা এমন স্ট্রং একটা ডিফেন্ডিং দেখিয়েছেন। লামিন ইয়ামাল যখন মাঠে নামলেন তিনিও কিন্তু ওইভাবে কিন্তু পেনেট্রেট করতে পারেন নাই। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে 11 জন খেলোয়াড়ের মধ্যে 10 জনই থাকবে তাদের কিন্তু বক্সের মধ্যে। অ্যান্ড আমি গত শোতেও যে জিনিসটা বলেছিলাম, আর্জেন্টিনা কিন্তু এখনো আমাদেরকে দেখাতে পারে নাই যে লো ব্লকের ডিফেন্ডিং তারা কিভাবে ভাঙতে পারবে। আমরা এই বিশ্বকাপের রাউন্ড অফ 32-রই কিছু ম্যাচে কিন্তু দেখলাম যে প্রতিপক্ষ যখন লো ব্লকে খেলতে নামছিল তখন তাদের অপোনেন্ট ওয়াজ জাস্ট স্প্যামিং দ্য ক্রসেস। অনেক কিন্তু দেখছি আমরা যদি ব্রাজিলের যে খেলাটা সেটা যদি দেখি, সেকেন্ড হাফে কিন্তু ব্রাজিল সম্পূর্ণ মানে কি বলবো ওই ক্রস বেসড ফুটবল কিন্তু খেলেছে। জার্মানি যে আপনার যে হারলো, তারাও কিন্তু প্যারাগুয়ের এগেনস্টে সেকেন্ড হাফে ওই রকম স্টাইলেই কিন্তু খেলেছিল। এখন আমরা যদি বলি যে না আর্জেন্টিনা ওই ধরনের স্টাইলে খেলবে, তাহলে কিন্তু ঠিক নিশ্চিতভাবে ওটা কিন্তু বলা যায় না, বিকজ আর্জেন্টিনা ইজ অলওয়েজ আ টিম উইথ পার্সোনাল কম্বিনেশন অ্যান্ড সিনার্জি। তারা কিন্তু ওই তাদের যে 5-6টা যে মিডফিল্ডার আছে সবাই ওই মাঝখানে চলে আসছেন, একটা ওই ক্লোজ প্রক্সিমিটিতে কিন্তু খেলছেন। এখন ওইভাবে খেললে লো ব্লকটা কতটুকু সফলভাবে ভাঙা যাবে
এটা কিন্তু একটা কোয়েশ্চেন, কারণ আমরা এর আগেও দেখেছি যে লো ব্লক ভাঙার জন্য অলওয়েজ আপনাকে ওই ধরনের ওই উইং বেসড একটু হলেও কিন্তু ফুটবল খেলতে হয়, এবং সেই উইং বেসড ফুটবলটাকে সাকসেসফুল করার জন্য বক্সের মধ্যে এমন একজন স্ট্রাইকারকে থাকতে হয় যার ওই এরিয়াল ক্যাপাবিলিটিটা আছে। আর আর্জেন্টিনার একাদশের মধ্যে আমি এখনো এমন কোনো খেলোয়াড় দেখছি না যে কিনা বক্সকে ওইভাবে ডমিনেট করতে পারে। হুলিয়ান আলভারেজের একদমই ফর্ম নাই। লাউতারো মার্টিনেজ কিছু শো করতে চাচ্ছেন, কিন্তু হি ওয়াজ নেভার দ্যাট কাইন্ড অফ আ লিথাল বক্স স্ট্রাইকার। সো এই ক্ষেত্রে এই ধরনের প্রশ্নের জবাবগুলো আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিভাবে দেবেন, এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ এই ম্যাচের ভাগ্য। এই ম্যাচটায় যেহেতু লিওনেল মেসি ইজ ডুইং সো ওয়েল হিটিং দোজ শটস ফ্রম আউটসাইড দ্য বক্স, সেখান থেকে গোল দিয়ে দিচ্ছেন, তো এই ধরনের গোল হওয়ার সম্ভাবনা কতটুকু এই ম্যাচটাতে, সেটাও কি আসলে একটা ভায়াবল অপশন কিনা? ইয়েস, দ্যাট ইজ ইনডিড আ ভায়াবল অপশন। এর আগেও আমরা দেখেছিলাম 2014 ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখেছিলাম ভার্সেস ইরান, আর্জেন্টিনার সঙ্গে যে ম্যাচটা, সেখানেও কিন্তু কার্লোস কুইরোজের ওই দল প্রচন্ড ডিপ ডিফেন্ডিং কিন্তু করেছিলেন। দি মারিয়া এবং লিওনেল মেসি ডিফেন্স ভাঙতে পারছিলেন না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা দেখলাম বক্সের ওই বাইরে থেকে ওই লিওনেল মেসিরই একটা শটের কারণে কিন্তু আর্জেন্টিনা ম্যাচটা জিতেছিল। সো এই ধরনের দূরপাল্লার শট আজকের ম্যাচে অনেক ইম্পর্টেন্স কিন্তু ক্রিয়েট করবে, যেটা আমরা জর্ডানের এগেনস্টে ম্যাচেও কিন্তু দেখেছিলাম। জর্ডানের এগেনস্টে ম্যাচে তারাও কিন্তু মোটামুটি একটা মিড ব্লক থেকে লো ব্লক একটা মেনটেন করতে চেয়েছিল, কিন্তু আর্জেন্টিনা ইভেনচুয়ালি বক্সের ওই বাইরে থেকে যে শট নেওয়ার যে তাদের দক্ষতাটা আছে, ক্ষমতাটা আছে, ওই ক্ষমতাটা উনি শো করিয়েছেন। নট অনলি মেসি, দেয়ার ওয়াজ জেভানি লো সেলসো অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি ওই বক্সের বাইরে থেকে যদি শট নেন, গোল যদি নাও হয়, অ্যাটলিস্ট আপনি একটা ওই কর্নার কিন্তু পাচ্ছেন, বা অত ভালো যদি ডিফেন্ডিং না হয়, ডিফেন্ডারের গায়ে হাতে পায়ে লেগে কিছু না কিছু একটা চান্স কিন্তু ক্রিয়েট আপনার হইতেই পারে। সো এইটাও কিন্তু আর্জেন্টিনার একটা আউটসাইড একটা চান্সকে কিন্তু বাড়িয়ে দিতে পারে বলে আমার কাছে মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে আর্জেন্টিনার এই পথটা, রাউন্ড অফ 32 থেকে 16 যাওয়ার পথটা কতটুকু কঠিন করে ফেলতে পারে কেপ ভার্ডে। আরও দুটো ম্যাচ রয়েছে, রাতেই আর্জেন্টিনার সম্ভাব্য অপোনেন্ট বা কেপ ভার্ডের সম্ভাব্য অপোনেন্ট কে হবে রাউন্ড অফ 16-এ, সেই ম্যাচটাতেও কিন্তু নামবে অস্ট্রেলিয়া এবং ইজিপ্ট। একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে সেটাও। আর অবশেষে শেষ ম্যাচ অফ দ্য রাউন্ড অফ 32, সেখানে কলম্বিয়া এবং ঘানা একে অপরের মুখোমুখি হচ্ছে, এবং তাদের উইনারও আলটিমেটলি কোনো না কোনো পয়েন্টে যদি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যায়, সেই ক্ষেত্রে তাদের সঙ্গে কিন্তু এই দলগুলোর মধ্যে, বা সুইজারল্যান্ড আজকে যারা জিতলো ম্যাচ আলজেরিয়ার সাথে, তাদের খেলা পড়তে পারে। সো ইন্টারেস্টিং টাইমস কামিং আপ। নামগুলো যদিও খুব একটা বড় নয়, বাট ব্রাজিল আর্জেন্টিনার সেমিফাইনাল অনেকে স্বপ্নে দেখছেন। সো দেখা যাক সেই স্বপ্নটা মিলে যায় কিনা। নিশাত আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং হিয়ার, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং। আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আগামীকাল।